কোথা থেকে গুলি আইসা আমার পায়ের ভিতরে লাগিয়ে গেছে। রিকোয়েস্ট করছি যে আমি শুধু আমার 100টা কইরা দেন, আমার ভর্তি নিতে হবে না, ভর্তি নিবই না। 100 কত রাজি হয় না। আমি 1 মাস ঘর থেকে বাইরে যাওয়া হইতে যা পারি নাই। সাখাওয়াত ভাই, আপনি তো জুলাই আন্দোলনে একজন আহত যোদ্ধা বা গাজী। আপনি কিভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন এবং 20 জুলাই তারিখে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আমাদের সাথে শেয়ার করেন। 20 জুলাই আমি আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি চিটাং রোডে ছাত্রদের সাথে গেছি। আমার ছোট ভাইও ছাত্র, তো এই বিধায় আমি ওর অভিভাবক হিসাবে আমি গেছি। যাওয়ার পরে তারপরে গোলাগুলি লাগছে, তারপরে আমার পায়ের ভিতরে গুলি যেয়ে লাগছে। হেলিকপ্টার থেকে পুলিশ, নিচে থেকে পুলিশ, সেনাবাহিনী, তারা গুলি যেয়ে ছুটতেছে পুলিশ। তারপরে কোথা থেকে গুলি আইসা আমার পায়ের ভিতরে লাগিয়ে গেছে। এদিক দিয়ে লাগছে, এদিক দিয়ে বাইরে হয়ে গেছে। তারপরে আমি প্রাথমিক অবস্থা কোনো জায়গায় তো কোনো চিকিৎসা নিতে পারি নাই। আপনার এই ফার্মেসি ছিল ওই জায়গায়, তারপরে আমি চিকিৎসা নিছি। চিকিৎসা নেওয়ার পরে আমার ওখান থেকে কলকিরা বাসায় নিয়ে গেছে। বাসা নেওয়ার পরে তারপরে আপনার এই আমলিকের পোলাপাইন অনেক কাবজাব করছে, এবং কি পুলিশ প্রশাসনও আমার দোকানে এবং আমার ওই বাসায় যায় খুব চাপ যায় সৃষ্টি করছে। তখন আমার চাচারা আবার এদিকে থাকে বক্সনগর, চাচাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমার চাচার এক বন্ধুর বাসায় রাতের 10টা বাজে তখন আমাকে নিয়ে উঠেছে 20 জুলাই তারিখে ঘটনা। জি, 20 জুলাই রাত্রের ঘটনা। তখন আমার এই 5 তলা নিয়ে উঠেছে। উঠানোর পরে যখন আমি এখন চারিদিকে পুলিশ কাবজাব করতেছে, ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান, সব পোলাপান কাবজাব করতেছে, খালি বিচারতেছে মানুষ কেরা গেল আন্দোলনে, কি লিগে গেল, কোনো জায়গাতেই চিকিৎসা করাতে পারতেছি না। আমার এক মামা ঢাকা মেডিকেলে চাকরি করে, ওনার সাথে যোগাযোগ করলাম। বাবা তোরে আনতে পারবো, কিন্তু তোরে আমার কাছে রাখতে পারবো না, এই জায়গায় পুলিশের অনেক কাবজাব। তারপরে ওই এক মামা আছে এনো, ওনার ফার্মেসি, উনি কয়েক জায়গায় ফোন দিছে, কোনো জায়গাতেই চিকিৎসা কোনো চলতেছে না। পরে বক্সনগর থেকে রাতের অন্ধকারে, দিনের বেলা ওই এক বড় ভাই আছে নাম, উনি রাতের আধারে সন্ধ্যার পর আইসা আমার এগুলা, আমার এই জায়গা আপনার ড্রেসিং করে দিত, তারপর খেজমত করে যাইতো আর কি আমাকে। তারপরে আমি 2 দিন পরে এখন দেখতেছি যে আমার ব্যথা আরও বেশি বাড়তেছে। তারপরে ওনার রিকোয়েস্টে অনেক কষ্টে আপনার এই স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজায় একটা আছে, হসপিটাল আছে টপিক, এই টপিক হসপিটালে শুধু ওনাদের সাথে শুধু এটাই রিকোয়েস্ট করছি যে আমি শুধু আমার 100টা কইরা দেন, আমার ভর্তি নিতে হবে না। ওনারা তো ভর্তি নিবই না, 100 কত রাজি হয় না। অনেক কষ্টে তারপর আমি 100টা কইরাইছি। তারপরে অনেক কয়েকদিন যাওয়ার পরে ওষুধ মুষুধ তো চলতেই আছে, মোটামুটি একটু সুস্থর দিকে। তারপর আমি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য যাচ্ছি, কিন্তু ওনারা শুধু স্লিপি লিখে দেয়, কোনো ওষুধ দেয় না। আর ওনাদের সাথে তেমন একটা বেশি একটা কথাও বলতে যা পারি না। বলছি এগুলা খাইতে থাকেন, 1.5 মাস লাগুক, 1.5 বছর লাগুক, কোনো সমস্যা নেই। আমি 1 মাস ঘর থেকে বাইরে যাওয়া হইতে যা পারি নাই। ভাই আপনার আপনার এই 20 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমি ঘর থেকে বাইরে হইতে পারিনি। 20 জুলাইয়ের পর থেকে 5 আগস্ট পর্যন্ত তো মনে করেন আমার দোকান তো বন্ধই, আমি তো বাসাই। তারপরে আমি 10 আগস্ট দোকান খুলছি, কিন্তু এর ভিতরে কয়েকবার পুলিশ আমার দোকানে গেছে। এই 10 আগস্ট পর্যন্ত কয়েকবারই পুলিশ আমার দোকানে যে আমার তল্লাশি করছে যে আমি দোকানে আছি কিনা, দোকান খুলছি কিনা। আমি তো দিন আনি দিন খাই, সম্পূর্ণ টাকাটাই আমি দাঁড় দেনা করে আমার চাচার কাছ থেকে, ফুফুর কাছ থেকে সবাই আমার সহযোগিতা করছে। এবং কি আমার ঘরে 1 কেজি চাল নাই যে আমি সকালে রাইন্দা খামো। আমার ফুফু, চাচায়, আমার এনো 3টা ফুফু থাকে, দুইটা চাচা থাকে, ওনারাই বাজার সদাই করে দিছে, ওনারাই চাল ডাল সবকিছু কিনে দিছে। তারপরে খাইয়া পাচ্ছি আর কি, আল্লাহ পাক বাঁচায় রাখছে। সরকারের কাছে আমার প্রত্যাশা, আমি যেরকম ভুগতেছি, আমার এরকম 30,000 আহত ভাই এবং কি যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সরকার দায়িত্ব নেওয়া উচিত। এবং কি যে
ভাইগুলো আহত অবস্থায় এখনও চিকিৎসার অভাবে অভাবে এখনও আছে, ওনাদের পাশে যেয়ে দাঁড়ানো, ওনাদের সুচিকিৎসা দরকার আছে। এখনও তো আমার এই যে আমি এখন ভুগতেছি, আমি তো বুঝতেছি কতটুকু যন্ত্রণা। আমি কিন্তু ৭১-এর যুদ্ধ দেখি নাই, ২৪-এর যুদ্ধের ভিতরে আমি কিন্তু অংশগ্রহণ করছি। আমরা তো বুঝি যে কতটুকু যন্ত্রণা আমাদের। সরকারের কাছে এটাই আমাদের আবেদন যে অসহায় ভাইদের পাশে যা দাঁড়ানোর, যারা চিকিৎসার অভাবে আছে তাদেরকে চিকিৎসার আওতায় আইন না, তাদেরকে চিকিৎসা দেওয়া উচিত। এবং কি যারা মারা গেছে তাদের পরিবারের পাশে যা দাঁড়ানোর উচিত। যেমন আমার পরিবারে আমি একজনই আয় ইনকাম করি না, কিন্তু আমি যদি আজকে মরে যেতাম, আমার একটা ছোট একটা বাচ্চা আছে, আমার পরিবার কোথায় যায় দাঁড়াইতো, আমার মা বাবা কোথায় যায় দাঁড়াইতো। আমার ফ্যামিলির আমি একমাত্র আয়ের উৎস। আমার বাবা কৃষি কাজ করে, আমার ফ্যামিলির একমাত্র আয়ের উৎস আমি। তা এখন আমি যদি মরে যাই তাহলে আমার ফ্যামিলির অবস্থানটা হইতো কি? এই জন্য সরকারের কাছে আমার আবেদন যে যারা নিহত হয়েছে ওই ভাইয়ের পরিবারের পাশে যা দাঁড়ানোর। যারাই নতুন ক্ষমতায় আসবে তারা যাতে পূর্বে স্বৈরাচার হাসিনার পতনটা মাথায় রাখা, তারা যাতে সামনে আমাদের এই দেশ কিভাবে উন্নত হবে, কিভাবে স্বৈরাচার থেকে আমাদের দেশ মুক্ত হয়ে থাকবে, কিভাবে দুর্নীতি, চাঁদাবাজি, আহাজারি, নেশা মুক্ত এরকম দেশ আমরা চাই। আমাদের দেশে এগুলা পূর্বে যা ছিল, স্বৈরাচার হাসিনা যা করছে ওরকম যাতে না হয়। যেমন মনে করেন যে প্রশাসন, পুলিশ প্রশাসন টাকা ছাড়া কোনো কিছু বোঝে না, ৫ই আগস্টের আগে পুলিশকে টাকা দিতে দিতে মানুষ হয়রান হয়ে যেত গা। এখন ৫ই আগস্টের পর থেকে পুলিশ সোজা হয়ে গেছে গা, পুলিশ এখন আর চাঁদা খায় না। কিন্তু এরকমই চাই যে আমাদের বাংলাদেশটা যাতে নতুন একটা সরকার আসুক, নতুন একটা সরকার আসলে কোনো চাঁদাবাজি কোনো কিছু যাতে না চলে।